2012 সালের ঘটনা। আমার প্রতিবেশীর নাম মোহাম্মদ রশিদ ফকির। সে পেশায় একজন কৃষক। সে তখন জমিতে পানি সেচ দিত। ইরি ধান বোনার সময় জমিতে সেচ দেওয়ার জন্য তার একটা সেচ মেশিন ছিল। সারাদিন ধরে সেচ দেওয়ার পরেও দেখা যেত আরো অনেক জমি বাকি আছে, তাই সেচ দেওয়ার জন্য রাতেও তাকে থাকতে হতো। তাই তার সেচ মেশিনের ওপর ছোট্ট একটা ঘর বানানো ছিল, সেখান থেকেই সে সবকিছুর তদারকি করত। তার সাথে আরো কয়েকজন থাকতো, তবে তাদের মেশিনের ঘর থেকে দূরে থাকতে দেয়া হতো। রাতে তাদের সবাইকে একাই থাকতে হতো। একদিন রাতে সে আর তার ছোট ভাই ঘরের ভেতর শুয়েছিল। হঠাৎ করে গভীর রাতে ঢোলের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে আওয়াজের উৎস খোঁজার জন্য বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে এসে সে দেখতে পায় 15 থেকে 20 জন লোক একটা পালকি নিয়ে যাচ্ছে। এটা দেখে তার একটু সন্দেহ হয় যে এত রাতে কার বিয়ে, কোথায় যাচ্ছে। কিন্তু তার পান খাবার অভ্যেস ছিল, তাই সে মনে মনে একটু খুশি হলো যদি তাদের কাছে পান চাওয়া যায়। রশিদ চাচা তাদের কাছে যায় আর জানতে চায় তাদের কাছে কি পান পাওয়া যাবে। সেই লোকগুলো তাকে পান দিতে সম্মতি জানায় আর তাকে একটা পান দেয়। তাদের দেখে রশিদ চাচার একটু কৌতূহল জাগে। সে মনে মনে ভাবে, এত রাতে এই বিয়ে কোথায় যাচ্ছে। তাই সে লোকগুলোকে জিজ্ঞেস করলো, এই বিয়ে কোথায় যাবে? তার উত্তর তারা দেয় এইভাবে, এই বিয়ে যাবে আধার কোটা বট গাছে। বলে রাখা দরকার যে আধার কোটা একটা জায়গার নাম, আর বট গাছটি হলো পুরনো একটি বট গাছ, যেটি অনেক হন্টেড এবং যেটিকে ঘিরে অনেক হন্টেড কাহিনী রয়েছে। তখন সে একটু ভয় পায়, যদিও সে তাদেরকে কিছুই বুঝতে দেয় না। সে তাদেরকে বিদায় দিয়ে চলে আসে, কিন্তু তার ঘুম আর আসছিল না। তাই সে আবারও জমিতে পানি যাচ্ছে কিনা তা দেখতে বের হয়ে আসে। সবকিছু দেখে সে পেছনে ঘোরে। তখন সে দেখতে পায় অনেক দূরে 4টা আলো। সে ভাবে হয়তো অন্য কোনো সেচ মেশিনের ঘর, কিন্তু একটু পরে সে খেয়াল করে আলোগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। তাই সে তাদের দিকে তার কাছে থাকা টর্চ লাইট দিয়ে আলো ফেলে, কিন্তু কোনো লোকজন দেখতে পায় না। এবার সে ভালোভাবে দেখতে পায় আলোগুলো একটা লাল, একটা নীল, একটা সাদা আর একটা সবুজ, যেন ঘুরতে ঘুরতে তার দিকে এগিয়ে আসছে। এবার সে বেশ ভয় পায়, তাই তার বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু কেউ যেন তার ডাকে জবাব দিল না। ভয় পেয়ে সে বাড়ির দিকে পালাতে শুরু করে। মাঝপথে এসে সে পেছনে তাকায়, তাতে সে আবারও ভয় পেয়ে যায়। সে দেখতে পায় আলোগুলো যেন তার দিক থেকে 10-12 হাত পেছনে। এইবার সে আল্লাহু আকবার বলে শরীরের সবটুকু শক্তি দিয়ে দৌড় দেয়। টর্চ লাইটটি কোথা যেন পড়ে যায়, সে জানে না। এরপর সে কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তারপর থেকে তার কিছু মনে নেই। পরদিন তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়িতে। তার জ্ঞান ফিরে এলে সে সবকিছু সবাইকে খুলে বলে। তারপর তার মনে পড়ে যায় পানের কথা। সে সবার সামনে সে পান খুলে অবাক হয়ে যায়। সবাই দেখতে পায় পানের ভেতরে আছে বট গাছের পাতা আর ইঁদুরের খোঁড়া মাটি। তারা একজন হুজুরের সাথে কথা বলেন। হুজুর তাকে পানি পড়া দেন এবং ঝাড়ফুঁক করেন, আর তাকে রাতে একা থাকতে বারণ করেন। তার পরের কিছুদিন সে মেশিন ঘরে আর যায় না, কিন্তু গরিব মানুষ, পেট চালাতে হবে তো। কিছুদিন পরে সে আবারও জমিতে সেচ দিতে যায়, কিন্তু সেদিন সে একা ছিল না। তার সাথে ছিল একজন বন্ধু, আর তার নাম আসগর আলী। তারও সেচ মেশিন ছিল। সে ছিল দুরন্ত সাহসী ও বুদ্ধিমান। যেহেতু সে রশিদ চাচার কথা জানত, তাই সে রশিদ চাচার সাথেই থাকে। সেদিন রাত একটু গভীর হলে আনুমানিক 10টা-11টার দিকে তারা দুজনে একসাথে জমি দেখতে বের হয়। রশিদ চাচার ভাগের জমি দেখে তারা আসগর চাচার ভাগের জমি দেখতে যায়। জমি দেখে ফিরে আসার সময় তারা দুজনেই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা আর রাস্তা চিনতে পারছে না। সঠিক রাস্তার আশায় তারা এদিক ওদিক ঘুরতে থাকে। একটু পরে তারা খেয়াল করে তাদের সামনে উঁচু টিলার মতো একটা জায়গা। তোমাদের ভয় দেখিয়েছে, তোমরা রাতে ওখানে থেকো না, হয়তো তাহলে ও তোমাদের ছাড়বে না। তারপর থেকে আজ পর্যন্ত তারা রাতে আর ওখানে থাকেনি। দিনে সেচ দিতেন, কিন্তু রাতে কখনো থাকতেন না।
তো এই ছিল বাস্তব একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভূত.com। থ্যাংক ইউ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। গ্রাম নির্ভর ঘটনা আমাদের ভূত.com-এর লিসেনাররা সবসময়ই পছন্দ করেন। সেই রকম গ্রাম নির্ভরই একটি ঘটনা এটি। সো আশা করব যে আপনারা সবাই ভালোভাবেই উপভোগ করেছেন আমাদের এই ঘটনাটি। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গেই থাকুন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন আমাদের আজকের এপিসোডটি। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলে আছি, এবং আপনাদেরকে 241তম এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার। পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে। আমি নাবিল, জামালপুরে থাকি এবং সেখান থেকেই বলছি। সবসময়ই ভূত.com-এর সাথে ছিলাম, শুনে আসছি এবং সামনেও শুনে যাব। তো এতদিন শুধু অন্যের ঘটনা শুনে এসেছি এবং ভয় পেয়েছি। তবে আজ একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। জানি না গুছিয়ে লিখতে পারবো কিনা, কারণ কোনোদিন আপনাকে ঘটনা লিখে পাঠানো হয়নি। তবে যথাসাধ্য চেষ্টা করব গুছিয়ে লেখার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি ছোটবেলা থেকে জামালপুরে বড় হয়েছি, আর আমি ও আমার বন্ধু আশির প্রকৃতি খুবই ভালোবাসি। সেই জায়গা থেকেই প্রতিনিয়ত আমরা শহরের সব জায়গা ঘুরে বেড়াই প্রকৃতির খোঁজে। আর একদিন এমনই ঘুরতে ঘুরতে আমরা একটি জায়গার সন্ধান পেয়ে যাই, দিঘির পাড়। জায়গাটা একদম প্রকৃতিতে ভরা, বলতে গেলে চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, যা একদমই আমাদের মনের মতো ছিল। এই জন্যই এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগে। আর প্রায় সময়ই বিকাল করে আমি আর আমার বন্ধু আশির দিঘির পাড়ে বসে থাকতাম আর জমিয়ে আড্ডা দিতাম। তবে কোনোদিনও এত বড় একটা দিঘি থাকা সত্ত্বেও সেখানে কোনো লোকজনের আনাগোনা দেখতে পেতাম না। তাছাড়া সেখানে মাছ চাষও করা হয়। দিঘিটি দেখে আমাদের কাছে তাই মনে হলো। তাই বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের মনে সন্দেহ হয় যে এত সুন্দর একটা জায়গা, এখানে কোনো মানুষ নেই কেন, বা আসে না কেন কেউ। মনে মনে ভাবি, এত বড় একটা দিঘি, এখানে এত মাছ চাষ করে, তবুও কেন কোনো পাহারা দেওয়ার লোক নেই। আর এই থেকেই এই জায়গা সম্পর্কে আরও জানার আগ্রহ হয়। আর এই থেকেই বন্ধুকে বলি, চল পাশের গ্রামের মানুষের সাথে কথা বলে দেখি কি হয়। তো সেই দিঘিটি যেহেতু জঙ্গলের মাঝেই ছিল, তো জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যায় একটি কাছের গ্রামে। আমরা সেখানে যাই আর ভাগ্যক্রমে এক বয়স্ক চাচাকে পেয়ে যাই। দিঘিটা সম্পর্কে জানতে চাই। তারপর যা শুনি তা শুনে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। দিঘির পাড়ের জায়গাটির বর্ণনা একটু দিয়ে রাখি। দিঘিটা আমার বাসা থেকে 5-7 কিলোমিটার দূরে। বিশাল একটি দিঘি। দিঘির চারপাশে বেশ কিছু জায়গা জুড়ে বিশাল ঘন জঙ্গল, গাছগাছালি। আর এই দিঘির পাড়ের ঘন জঙ্গল দিয়ে খুব কাছের একটা গ্রামে যাওয়া যায়, যেখানে আমরা গিয়েছিলাম ঘটনাটি শুনতে। আর দিঘির পাড়ে একটা পরিত্যক্ত মসজিদও আছে। আর দিঘিতে বছরের 6 মাস মাছ চাষ করা হয়, আর বাকি 6 মাস এই দিঘিটি শুকিয়ে থাকে। আর দিনের বেলায় এই দিঘির আশেপাশে কোনো লোকজনের দেখা পাওয়া যায় না। সন্ধ্যার পরের কথা তো বাদই দিলাম। তো একদিন দুজন সাহস করে দিঘির ঘন জঙ্গল পার হয়ে আমরা পাশের গ্রামে এক চাচার কাছে গিয়ে কথা বলি। এটা শুনে বাসার সবাই কাজ ছেড়ে দিতে বললে সে কাজ ছেড়ে দেয়, এবং তার কিছুদিন পর জালাল একটানা 3 মাস জ্বরে ভুগে মারা যায়। এতক্ষণ পর্যন্ত যারা ঘটনাটি শুনছিলেন তারা হয়তো ভাবছিলেন যে ঘটনাটি বেশ অবাস্তব রকমের, কিন্তু এর সাথে একটা মানুষের মৃত্যুর সম্পর্ক আছে, একটা মৃত্যু জড়িয়ে গেছে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না,
চাচার কাছে থেকে ঘটনাটা শুনে আসার পর আমাদের সাথেও কিছু ঘটনা ঘটে, আর সেগুলো কেন ঘটে তার কোনো উত্তর আমরা আজও পাইনি। এই ঘটনা শোনার পর সন্ধ্যা নামার আগে আমাদের বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দেই ওই জঙ্গলের মধ্য দিয়েই দিঘির পাশ হয়ে, কারণ এছাড়া আর কোনো রাস্তা ছিল না সেখান থেকে বেরিয়ে আসার। তাই আমরা সন্ধ্যা নামার আগেই জঙ্গলের মধ্য দিয়ে বের হয়ে যাই। তখনই আমার চাচার বলা ঘটনা এবং সেই ঘটনার সাথে সম্পর্কিত যে কান্নার আওয়াজ সেটা শুনতে পাই। আমরা দুজনেই মুহূর্তে চমকে উঠি। আমাদের ডানে বামে না তাকিয়ে আমরা সোজা দৌড় দেই, কারণ আমরা বুঝতে পারছিলাম এখানে বিপদ আছে। আর জঙ্গল পেরিয়ে দিঘির পাড় দিয়ে দৌড়ে যখন যাচ্ছিলাম তখন কান্নার আওয়াজটা আমরা আর শুনিনি। তবে দিঘির মধ্যে আমরা দেখতে পাই বিশাল আকৃতির বুদবুদ, যা মোটেও স্বাভাবিক বুদবুদের মতো ছিল না, সেটি ছিল বিশাল আকৃতির। আর এর সাথে আমরা বিভৎস পচা মাছের গন্ধ পাই, যদিও যাওয়ার সময় আমরা কোনো গন্ধ পাইনি। এসব দেখে আমাদের দুজনেরই হাত পা রীতিমতো কাঁপছিল, আর দৌড়ানোর শক্তি ছিল না। তবুও কষ্ট করে আমরা দিঘি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি আর রিকশায় করে বাড়ি চলে আসি। তবে মাছ পচা গন্ধটা রীতিমতো নাকে এসেই যাচ্ছিল, কিছুতেই কমছিল না। এরপর বাসায় গিয়ে স্বাভাবিক হই, তবে ঘটনাগুলো ভুলতে পারিনি। আর সেই রাতেই আমাদের সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে। আমার বন্ধু আশির আর আমি একই স্বপ্ন দেখি দিঘিটাকে কেন্দ্র করে। স্বপ্নটা ছিল আশির দেখতে পায় সন্ধ্যা নামার সময় এক মহিলা দিঘির পাড়ে বসে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সে দিঘির পাড়ে আসার জন্য তাকে নিষেধ করছে, বলছে তোর আর দিঘিতে আসবি না, আসলে আর বেঁচে ফিরতে পারবি না। এরপর তার ঘুম ভেঙে যায়। তখন রাত ৩টার মতো। ঘুম ভাঙার পরেই আশির নাকি সেই পচা মাছের গন্ধটা পায় আর ভয়ে সারা রাত লাইট জ্বালিয়ে বসে থাকে। আর পরদিন আমাকে স্বপ্নের কথা বললে আমি অবাক হয়ে যাই, কারণ একই ঘটনা আমার সাথেও ঘটে একই সময়ে। তবে কিছুদিন পর আমরা আর কেউ ওই স্বপ্ন বা ওই গন্ধ কিছুই দেখি না বা পাই না। আস্তে আস্তে সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তবে এই সবের পর আমরা ওই দিঘির পাড়ে আর যাইনি। আমাদের সাথে কেন এমন হলো এর উত্তর আমরা আজও মিলাতে পারিনি। জানি না ঘটনাটি কার কতটুকু ভালো লেগেছে, তবে এই ছিল ঘটনা যা আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এর আগে কোনোদিনই ঘটনা পাঠাইনি, তাই জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। আর হ্যাঁ, আরও অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার বন্ধু আশিরের সুমন মামার কাছ থেকে নদীর চর রিলেটেড। আমি পরবর্তী সময়ে সুমন মামার ঘটনাগুলো লিখে বা রেকর্ড করে পাঠানোর চেষ্টা করব। সিলেক্ট হলে অবশ্যই জানাবেন। আমি আপনাদের একটা কথা বলবো যে ঘটনা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের বা আমাদের ফেসবুকের যে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু আপনি সরাসরি নাম উল্লেখ করে যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে প্রশ্ন করতে পারেন। কারণ আমি চেষ্টা করছি সবাইকে এই ঘটনা প্রচারের সময় জানিয়ে দিতে, অ্যাটলিস্ট ইমেইল করি। সুতরাং যারা ঘটনা পাঠাচ্ছেন তারা ইমেইলটা চেক করবেন। অনেকের ঘটনা হয়তো অনেক পরে প্রচারিত হচ্ছে, বাট ইমেইল চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ঘটনাটি কবে আসছে। এটা একটু খেয়াল রাখবেন। আমি আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং এই ঘটনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদের কাছে প্রশ্ন রাখতে পারেন। নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর তারা আপনাদের দিতে পারবেন বলেই আমি বিশ্বাস করি। এবং আপনারা আজকে হয়তো কেউ প্রশ্ন করলেন, কেউ যদি আজকে উত্তর দিতে নাও পারে, মানে যারা ঘটনা পাঠিয়েছেন তারা বা যারা জানেন এই বিষয়টি বোঝেন তারা হয়তো পরবর্তীতে সেই উত্তরটি পেতে পারেন। সুতরাং প্রশ্ন করবেন। প্রশ্ন করাটা খুবই ভালো এবং খুবই উপযোগী একটা কাজ আমার কাছে মনে হয়, এবং আমার কাছে মনে হয় যে তাতে ভয়ের মাত্রা আরও বেড়ে যেতে পারে। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যেতে চাই। আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। দেখতে পাবে না গো, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? আমি রাসেল, আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন আর উপভোগ করছেন আমাদের ঘটনাগুলো। আমাদের ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমাদের কমেন্ট সেকশন ইজ অলওয়েজ ওপেন ফর ইউ, এবং এখানে আপনি কমেন্ট করতে পারেন, যে কোনো ঘটনা সম্পর্কে মতামত দিতে পারেন। আর একটা কথা তো বলতেই চাই, সেটা হচ্ছে যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ আমরা কিন্তু আর কোথায় কি হয় আমি জানি না, আমাদের শোতে আমরা কোনো ঘটনা ম্যানিপুলেট করি না। মানে আপনি যে ঘটনাটি পাঠাচ্ছেন, যদি আপনি কোনো সময় ঘটনা পাঠিয়ে থাকেন তাহলে আপনিও নিশ্চয়ই এটা জানেন, আপনার ঘটনাটি আমরা আপনার মতো করে উপস্থাপন করি। তার কারণটা হচ্ছে যে একটু রং চং দিয়ে যদি ঘটনা রিরাইট করা হয় বা আরেকটু যদি রিঅ্যারেঞ্জ করা হয় বা কিছু যদি একটু রিফ্রেশ করা হয়, তাহলে আমার মনে হয় যে অরিজিনাল ওই ভয়ের ব্যাপারটা না কোথাও যেন মিস হয়ে যায়, এবং সেটা উচিত না। কারণ একজন ঘটনা পাঠিয়েছেন, তার মতো করে লিখেছেন তিনি, সেটা যতটা বেশি তার মতো করে বা তার হুবহু যে পড়বো আমরা, তত বেশি আপনি ভয়ের মাত্রাটা উপলব্ধি করতে পারবেন। সো আমার যেটা মনে হয় যে আমি সেইটাই ফলো করি। আমি ভুলও হতে পারি, বাট আমার কাছে এটাই ভালো লাগে। আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করবেন যাদের ঘটনা ভালো লাগবে তাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ খায়রুল বাশার আনন। আমার বাসা বগুড়া জেলার শেরপুর থানায় টাউন কলোনিতে। আমি ছোটবেলা থেকেই আমার নানু বাড়িতেই বড় হই। আমার নানু বাড়ি আমার বাসা থেকে 6-7 কিলোমিটার দূরে হবে। তো ঘটনাটি ঘটে আমার নানু বাড়িতেই, আমার সাথে, অ্যাটলিস্ট আমার সাথে। তো মূল ঘটনায় যাওয়া যাক। আমার নানুর বাড়ি ভবানীপুর ইউনিয়নের গোর্তা গ্রামে। আমি মুরব্বীদের মুখে শুনেছিলাম ওই গ্রামে নাকি আগে হিন্দু ধর্মের রাজা প্রজাদের বসবাস ছিল। তো আমার নানুর বাড়ি যে পাড়ায় অবস্থিত, সেই পাড়াটা ছিল সেই রাজাদের মন্দির। সেখানে তারা পুজো করত তাদের দেবদেবতাদের। এখনো যদি ওই পাড়ায় কোনো জায়গায় কোদাল দিয়ে খোঁড়া হয়, তবে সেখানে ভাঙা ভাঙা ইটের টুকরো পাওয়া যায়। এখনো পাশে একটা শ্মশান আছে। তো প্রথমবার যদি কেউ এই গ্রামে যায়, অল্পতেই ভয় পেয়ে যাবে। বলা চলে একেবারেই অজপাড়াগা একটি বিদঘুটে গ্রাম। সেদিন রবিবার 17/7/2020। আসলে আমি তখন নতুন বিয়ে করেছি। বলে রাখা ভালো, আমার ছোটবেলা থেকেই ক্যারাম খেলার প্রচুর নেশা ছিল। বরাবরের মতো সেদিনও আমি ও আমার মামাতো ভাই শাহিন ও শাহাদাত এদের নিয়ে ক্যারাম খেলা শেষ করে রাত 1:30 কিংবা 2টার দিকে বাড়ি ফিরছিলাম। তো এত রাতে পরিবারের কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বকা খেতে হবে, এই ভেবে আমরা ঠিক করি পেছনের দরজা দিয়ে আস্তে আস্তে ঢুকবো। আগেই বলে রেখেছি, আমাদের গ্রামের মাঝখানে আমাদের পাড়ার চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, এবং ক্ষেত ছাড়া কিছুই দেখা যায় না। তো শাহিন প্রথমে দেখতে পায় বাড়ির পেছনে একটু দূরে দুজন মানুষ ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়চ্ছে। এত রাতে কেন দৌড়াচ্ছে এই বলে আমরা বাসায় না ঢুকে বাইরের দিকে এগিয়ে যাই। হাঁটতে হাঁটতে ক্ষেতের দিকে যাই। কিছুক্ষণ পরে দেখতে পাই দুজন মানুষ হাঁপাতে হাঁপাতে আমাদের সামনে আসে, আর সেই মানুষগুলো আর কেউ নন, আমাদের পাড়া প্রতিবেশীর সরকার মামা আর আরিফ ভাতিজা। তো আমরা জিজ্ঞেস করি, মামা এত রাত্রে কি হয়েছে, ভুঁইয়ের মাঝে দৌড়াচ্ছেন কেন? মামা বলল, আর বাবা বলো না, কিছুদিন ধরে বাড়ির পেছনে বাঁশঝাড়ে দাঁড়ালে কোনো এক মহিলা নুপুর পরে বোরখা পরে রাত 12টার সময় যায়, আর আরিফও দেখেছে ওই মেয়েকে। ওরা ভেবেছিল যে এই মেয়েটি আবার কে, আর ওদের উদ্দেশ্য ছিল ওই মেয়েকে ওরা হাতে নাতে ধরবে। এই বলে সরকার মামা আর আরিফ চলে যায়, আর আমরাও চলে যাই। ওরা ভেবেছিল যে মেয়েটি হয়তো বিপদে পড়েছে বা অন্য কোনো কিছু একটা। কিন্তু আমার বউ রাতে মাঝে মাঝে ঘুমের মধ্যে বলে, তুমি যাও, ও আসছে। এরকম আবল তাবল বকে। তাই আমি ওকে কবিরাজের কাছে নিয়ে যাই। আর কবিরাজ আমাদের কাছের রিলেটিভ। কবিরাজ আমার বউকে তাবিজ দেয়, পানি পড়া দেয়, তেল পড়া দেয়। কিন্তু হঠাৎ কবিরাজ বলে ওঠে, তোমরা এখন যাও। আমি যখন বলি কি হয়েছে ভাই, তখনই সে আমাকে ধমক দিয়ে বলে, এত কথা বলছো কেন, যেতে বলছি যাও। আমি আর আমার বউ কিছু না বলেই চলে আসি। আসার সময় কেমন যেন বিদঘুটে গন্ধ পাই। মনে হচ্ছে কেউ হয়তো এই মাত্র এখানে মলত্যাগ করেছে, এরকম একটা গন্ধ। 2-3 ঘন্টা পর কবিরাজ আমায় সরকার মামাকে দেখি